সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার ঘটনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ প্রতিনিধি দল। We have some technical colleagues who are arriving in country next week and they will do the initial fact finding, but the mandate, the details, how the team will work with the government. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। একই দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত দুদকের। পলক, টুকু, সৈকত ডিবি হেফাজতে, আজই তোলা হবে আদালতে। শোকাবহ 15ই আগস্ট আজ। 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গে রাত দখল কর্মসূচিতে রাজপথে হাজারো নারীর মিছিল। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যায় জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনেরও বিচার চাওয়া হয়েছে। এদিকে হেলিকপ্টার থেকে শিশু জুবায়েদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এই মামলায় আসামির তালিকায় আরও রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোকেও অভিযুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে জানা যায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তিনি জানান, বর্তমান ট্রাইব্যুনালেই বিচার সম্ভব শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যদের। টার্গেট করে যে এই গ্রুপ অফ পিপলকে হত্যা করার উদ্দেশ্যে বা তাদেরকে সম্পূর্ণ বা আংশিক ডিস্ট্রয় করার উদ্দেশ্যে ওদের গ্রুপের কোনো এক ব্যক্তি বা কোনো একটা গ্রুপকে হত্যা করা হয়, তাহলে এটা জেনোসাইড হবে। এই আইনের 3-এর 1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। তদন্ত কর্মকর্তা আতাউর রহমান তদন্ত কাজ শুরু করেছেন। তিনি প্রাথমিকভাবে যেটি করছেন যে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে ঘটনার বিবরণ মামলার অভিযোগে বলা হয়েছে সেই সময়কার পত্রপত্রিকার রিপোর্ট, ভিডিও ফুটেজগুলো তিনি সংগ্রহ করছেন এবং সেগুলো বিশ্লেষণ করছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই বিষয়টি রিপোর্টেই কিন্তু উল্লেখ করা হয়েছে। 9 জনকে আসামি করা হয়েছে। আর সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং
তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলাটি বা এই আবেদনটি দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এবং তাদের এই আইনে বিচার করা সম্ভব এমনটি কিন্তু আবেদনকারী আইনজীবী গাজী এম.এস. তামিম তিনি কিন্তু দাবি করেছেন। আর যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং এই অপরাধের নেপথ্যে যারা নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ ছাত্রদের উপর নির্বিচারে যারা গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন তাদেরকেই মূলত এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মামলা তদন্তকালে যদি আরও কারো নাম আসে সেই নামগুলোও অন্তর্ভুক্ত করা হবে এমনটি কিন্তু আইনজীবী জানিয়েছেন। আর যে অপরাধে বা যে ধারায় মামলাটি হয়েছে এই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যেহেতু শুরু করেছেন তদন্ত কাজ, এরপরে যেটি তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে দাখিল করা হবে, ট্রাইব্যুনালের রিপোর্টটি দাখিল করার পরে একজন তদন্ত বা একজন প্রসিকিউটর নিয়োগ হবে এবং নিয়োগটি হওয়ার পরে সেটি রিপোর্টটি আদালতে দাখিল করা হবে এবং ট্রাইব্যুনাল যদি রিপোর্টটি আমলে নেয় তখনই আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু করা হবে। একই সঙ্গে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে 5টির মতো মামলা হয়েছে, আজকেও একটি মামলা হয়েছে যে মামলাতেও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া ছাত্র আন্দোলনের সময় গুলিতে যে 10 জন বা 13 জন শিশু নিহত হয়েছিলেন তাদের বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছিল, সেই রিটেরও আদালত আজকে রুল জারি করেছেন এবং নিহতের শিশুদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে একটি রুল জারি করেছেন উচ্চ আদালত। একই সঙ্গে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার যে নির্দেশদাতা তাদেরকে কেন আইনের আওতায় নেওয়া হবে না সে বিষয়ে আরেকটি রিট করা হয়েছিল, সেই রিটেরও রুল দিয়েছেন। সরকারের কাছে আদালত জানতে চেয়েছেন যে যারা এই ছাত্রদের আন্দোলন দমাতে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিল তাদেরকে কেন আইনের আওতায় বা আইনি ব্যবস্থার মধ্যে আনা হবে না। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি ছিলাম হাইকোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের তদন্ত দল। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানান আগামী সপ্তাহেই কারিগরি টিম ঢাকায় আসবে। তদন্ত দলকে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এ সময় তিনি সংস্থাটির তদন্ত দলের ঢাকা সফরের কথা জানান। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাক্ষাৎ শেষে গোয়েন লুইস জানান নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শিগগিরই। নিরপেক্ষ তদন্ত হবে বলেও আশাবাদী তিনি। High Commissioner for Human Rights Volker Turk had a call yesterday evening and they've agreed on the fact that there would be a UN-led mission. We have some technical colleagues who are arriving in country next week and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government all still need to be agreed and ironed out. এদিকে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিমান্টস্কি। বৈঠক শেষে রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে তিনি বলেন রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়। Russia is assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. This year in December we expect one event. It will be physical startup of the Unit 1. পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের জানান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক না কেন জাপান সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করে গেছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর শাহবাগে চলছে গণজামায়াত। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডে দায়ী হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি জানান। পাশাপাশি হত্যা, গুম, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান তারা। এছাড়া নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিগত সরকারের 15 বছরের দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়নের চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে
সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে রেজিস্ট্যান্স উইক পালিত হচ্ছে সেটির অংশ হিসাবে আজকে শাহবাগে গণজমায়েতের একটি আনুষ্ঠানিকতা ছিল। সেটির মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের যে বিক্ষোভ মিছিল সেটির জন্য তারা কিন্তু আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি শুরু করেছেন। শিক্ষার্থীরা শাহবাগ থেকে এই মিছিলটি নিয়ে তারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে আবার শাহবাগে এসে তারা কিন্তু তাদের এই যে মিছিলের কর্মসূচি যেটি রয়েছে সেটি শেষ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মিছিল সহ রেজিস্ট্যান্স উইকের মাধ্যমে মূলত 4 দফা দাবিতে শিক্ষার্থীরা আসলে মাঠে রয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ নানা আনুষঙ্গিক যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা সাবেক সরকারের মন্ত্রী রয়েছেন বা সংসদ সদস্য রয়েছেন এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেছেন, যাদের গাফিলতি বা সম্পৃক্ততা ছিল এইসব ঘটনাগুলোতে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়, বিশেষত তারা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের মুখোমুখি করার দাবিতে কিন্তু তাদের এই যে রেজিস্ট্যান্স উইক সেটি পালিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা একত্রিত হন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু শিক্ষার্থীদের যে কর্মসূচি রয়েছে সেটিতে সংহতি জানিয়েছেন এবং তারা বলেছেন এই 15 আগস্টকে কেন্দ্র করে সাবেক সরকারের অর্থাৎ আওয়ামী লীগ যদি কোনো ধরনের প্রতি বিপ্লবের নামে দেশের শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে তারা কঠোর হাতে প্রতিহত করবেন, এমন ঘোষণা হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শাহবাগে অবস্থান করছেন এবং এখান দিয়ে চলাচলকারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু তারা চলাচলে সহযোগিতা করছেন। অর্থাৎ সব মিলে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা তাদের যে প্রতিবাদ এবং মাঠে থাকার যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে দেশের শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সুসংহত হওয়ার আগ পর্যন্ত তারা যে তাদের কার্যক্রম অর্থাৎ মাঠে থাকার যে বিষয়টি সেটি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি তারা বলছেন দেশের বাইরে বসে কেউ যেন দেশ বিরোধী ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সাধারণ ছাত্র জনতাকে তারা আহ্বান জানিয়েছেন এই সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে আবার দেশের ক্ষমতায় না আসতে পারে, বৈষম্য বা স্বৈরাচারের যেন উত্থান না হতে পারে সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি যেন চোখখান খোলা রাখেন সাধারণ জনতা, পাশাপাশি ছাত্র জনতা সেই দাবিটি কিন্তু জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যেই কিন্তু মিছিল সেটি শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে তাদের যে মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করছেন। আনুষ্ঠানিকভাবে কিন্তু সমন্বয়করাও কথা বলেছেন। তারা বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ ভারতের তত্ত্বাবধানে বা ভারতের চাপে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটিকেও কিন্তু তারা সমালোচনা করেছেন এবং বলেছেন এটি সার্বভৌমত্বের জন্য হুমকি। সব মিলে শিক্ষার্থীরা শাহবাগের যে চত্বর সেটি থেকে তারা কিন্তু মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের 3য় দিনের কর্মসূচি গণজমায়েতের সর্বশেষ খবরাখবর। সরাসরি ছিলাম শাহবাগে। সারা দেশে ছাত্র জনতার হত্যার প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বরিশালে ঘণ্টাব্যাপী ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। রাজশাহীতেও বিক্ষোভ নিয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। ছাত্র জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালানোয় শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি তোলা হয়।
খুনি হাসিনাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে রেজিস্ট্যান্স উইক ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে আমরা রাজশাহীর 0 পয়েন্টে আমরা এখানে এসে বিক্ষোভ সমাবেশ করছি। কুটচাল করতেছে, ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আজকে 0 পয়েন্টে মিলিত হয়েছি। জিরো ফ্যাসিজম, বাংলাদেশে কোনো ফ্যাসিজম থাকবে না। সারা বাংলাদেশে যত মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা এবং তার গুন্ডাপান্ডারা, তাদের ফাঁসির দাবিতে ছাত্র সমাজ আজকে মাঠে নেমেছে। শিক্ষার্থী হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গুম খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। একই দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে গুলিস্তান ও মিরপুরে পৃথক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও যুবদল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কপালে গায়ে লাল সবুজের পতাকা, মুহুর্মুহু মিছিল আর স্লোগান নিয়ে গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ছাত্রদল। কর্মসূচির শুরুতেই জাতীয় সঙ্গীত ও ছাত্র অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিগত 15 বছরে দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতনের ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা ও সংশ্লিষ্ট মন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় ছাত্রদল। সাধারণ ছাত্র জনতা যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে, প্রতিটি হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচারের দাবিতে ছাত্রদল আজকে এখানে অবস্থান নিয়েছে। যতক্ষণ পর্যন্ত সরকার বিচারের প্রক্রিয়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। খুনি হাসিনা সহ তার যারা দোষরেরা ছিল তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়ে সজাগ থাকার জন্য আমরা আজকে সমাবেত হয়েছি। এদিকে শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে এদিন দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের 1 নম্বর গেট ও গুলিস্তানে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে তাদের বিচার বাংলাদেশেই হবে। একই দাবিতে রাজধানীর মিরপুর 1 নম্বর গোল চত্বরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় যুবদল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। সকাল থেকে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে সড়ক মহাসড়কে অবস্থান নেন তারা। শেখ হাসিনা সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা। সব অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার 6 সহযোগীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন কামাল, যার অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রী সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। পুলিশ সুপার নিয়োগে 1 থেকে 3 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিত এই চক্র। এছাড়া
ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার নিবিড় সাহা, সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে গত মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা বেসরকারি বিনিয়োগ শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেফতার করে পুলিশ, এবং এরপরেই দেখেছি যে আসলে তাদের রাজধানী নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদেরকে আসামি করে রাতেই এই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়, এবং তারপর গতকাল রাজধানীর সিএমএম কোর্টে তাদেরকে তোলা হয় এবং সেখানে তাদের দুইজনকে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত যে তাদের যে রিমান্ড 10 দিনের রিমান্ড, সেই রিমান্ড কার্যক্রম কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং তারা রিমান্ডে আছেন। যদিও আমরা এর মধ্যে কোনো তথ্য পাইনি যে আসলে তারা কোনো কি জিজ্ঞাসাবাদে পুলিশকে কী ধরনের তথ্য দিয়েছেন, সেসব বিষয়ে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। তো দিন যতই যাবে আমরা আশা করি যে আমরা তারা যে তথ্যগুলো দিবে, সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান যে তথ্যগুলো দেবেন সেগুলো হয়তো আমরা পাবো। এবং গত রাতে 8টার দিকে আমরা খবর পেয়েছি যে আসলে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈকতকে রাজধানীর নিকুঞ্জ থেকে আটক করে সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই ডিবি কার্যালয়ে। তাদের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে এবং সবশেষ খবর যেটি আমাদের কাছে রয়েছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাদেরকে এই ডিবি কার্যালয় থেকে বের করে আদালতে তোলা হবে। এবং সেখানে আমরা যে তথ্যটি পেয়েছি যে এরই মধ্যে পল্টন থানা পুলিশ এই 3 জনের জন্য 10 দিনের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড আবেদন ইতোমধ্যে করেছে। তো আমরা কথা বলেছিলাম পুলিশ কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আরও কিছুক্ষণ পর হয়তোবা দুপুর পরে বিকেলের দিকে কিন্তু তাদেরকে এই ডিবি কার্যালয়ের ভেতর থেকে বের করা হবে এবং নিয়ে যাওয়া হবে এই রাজধানীর সিএমএম আদালতে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সরাসরি যাচ্ছি সেখানে। আরো অনেক ওয়াইডার ইস্যু, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে, তারা যেন নিরাপদ থাকে এবং তারা যেন ইকোনমিক লাইফ একটা জন্য তারা ফলো করতে পারে। এই দুই ব্যাপারে যেন তারা আমাদেরকে সহায়তা করে এবং এন্টায়ার ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করে। আর একটা জিনিস আমি যেটা বলেছি সেটা হলো যে অ্যাবসলিউটলি নো গো, সেটা হচ্ছে যে লোকালি অ্যাসিমিলেশনের চেষ্টা, এটা কোনোদিন হবে না, আমরা কখনোই মেনে নেব না। 3, আমরা যথেষ্ট করেছি, আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতে পারবো না। পৃথিবীতে আরও দেশ আছে, এমনকি মিয়ানমারের বর্ডারিং দেশও আরও আছে, দরকার হলে তারা নেই। আমি একটু জানতে চাচ্ছিলাম, গতকালকে চীনের কাছে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি উত্তরণের জন্য চীনের কাছে সহায়তা চাওয়া হয়েছিল, জাপানের কাছে জাপানের এই সিমিলার কথাবার্তা হচ্ছে। জাপানিজ তো অনেক লোন প্রোগ্রাম ইতিমধ্যে চলমানও আছে, বরং তারা আমাদের সহায়তা চেয়েছেন যে যেগুলি প্রোগ্রাম চলমান আছে এগুলিতে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। বাকিগুলি ক্ষেত্র বিশেষত রিভিশন হতেই পারে, সেটা তারা। রাশিয়ার সঙ্গে আমি রাষ্ট্রদূতকে বলেছি যে আমরা যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাবো না কারোর সাথে, পারবো না। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। কারণ রাশিয়া আমাদেরকে তদানীত সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। ইতিহাস অন্যরকম হতে পারতো যদি তারা 3টা ভেটো না দিত আমাদের পক্ষে। কাজে সেই কৃতজ্ঞতা আমাদের আছে। তাদের একজন নাবিকের কিন্তু আমাদের এখানে কবর আছে, সেটাও আমি বলেছি যে আমরা তোমাদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা সবসময় সেটা শ্রদ্ধা করি, রাশিয়ান মানুষদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি, তবে আমাদেরকে সেফ পথে চলতে হবে, এই ব্যাপারে এটা। থ্যাংক ইউ। সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, সরাসরি যাচ্ছি সেখানে। এসে কেউ যদি এসে বলেন যে স্যার সব ঠিক আছে আপনি সই করে দেন, আমি সই করি না। চিফ ইলেকশন কমিশনার আউয়াল সাহেবের উনি একটা বই লিখেছেন, ওই
যখন উনি ওনার কর্মজীবন সম্পর্কে তত্ত্বাবধায়ক আমলেও ব্যাপারে উনি একটা বই লিখেছেন। তো সেটা আমি বলবো যে একটু পড়ে দেখো। আমার ব্যাপারে ছোট্ট একটা 30 লাইন বা 2-1.5 পৃষ্ঠার লেখা আছে। তো সেখানে তার একটা বক্তব্য আছে যে স্যার কোনো সময় কোনো ফাইল খুঁটিয়ে না দেখে সই করতেন না। তো আমরা একটু হতাম, অসুবিধা ওর সম্মুখীন হতাম যে যেটা 5 মিনিটে আমার ফাইলটা আমি নিয়ে আসতে পারতাম সেটা উনি দেখে তারপরে। তো উনি বলেন যে সেটা অবশ্য আমার করারও কিছু নয়, আমি তো আইন পেশার থেকে আসছি, জানি যে স্যার পেশাগত জীবনে প্রত্যেকটি ফাইল খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, সেই অভ্যেস অনুযায়ী এখানেও প্রত্যেকটি ফাইল খুঁটিয়ে দেখেন। তো সুতরাং তোমাদের যে অ্যাংজাইটি যে ফাঁক ফোকর দিয়ে কোনো দুর্নীতি যেটা হয়ে গেছে আগামীতে হয় কি না তারপরেও বলা যায় না, হতে পারে আমার নজরে নিয়ে আসবে। একটা উদাহরণ দিই, আমার পেছনে যে একটা ফাইল দেখছো, একটু দেবা ফাইলটা। আচ্ছা, এই খোলা দরকার আরে তাহলে তুই অনেক কিছু কি বলে যে কনফিডেন্ট। সচিবালয়ে কথা বলছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। দুপুরের সময় আরও থাকছে। দীর্ঘ 27 দিন পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। যাত্রীদের পদচারণায় মুখর প্ল্যাটফর্ম। পুরোদমে রেলসেবা চালু হওয়ায় চোখে মুখে স্বস্তি। পল্লী সঞ্চয় ব্যাংকের এমডিকে অপসারণের দাবিতে পাল্টাপাল্টি অবস্থানে কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা। প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, পদোন্নতি আটকে রাখা সহ নানা অনিয়ম করেছে ব্যবস্থাপনা পরিচালক। এদিকে পাল্টা অবস্থান নিয়ে সারা দেশের মাঠ কর্মীরা এসপিও সহ পিওদের অপসারণের দাবি করেন, যদিও ব্যবস্থাপনা পরিচালক তার বিরুদ্ধে কোনো অনিয়ম নেই বলে দাবি করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে পদোন্নতি আটকে রাখা, অনিয়ম না থাকলেও বদলি করা সহ নতুন চাকরির সুযোগের কথা বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। সবাই প্রধান কার্যালয়ের কর্মী, প্রমোশনের জন্য টাকা দিয়ে দিছে, ওরা এখন কোথায় যাবে সেজন্য এখন এখানে আন্দোলন করতেছে। শেখ মোহাম্মদ জামিনুর রহমান স্পষ্টতই আওয়ামী লীগের শেখ হাসিনার দালাল। তারা আমাদের লাল বিধা বেঁধে আমাদেরকে রক্তপাত করাইছে। এদিকে সারা দেশ থেকে আগত মাঠ কর্মীদের একদল মুখোমুখি অবস্থান নেয়। তাদের দাবি, প্রধান কার্যালয়ের এসপিও পিও সহ অন্যান্য কর্মকর্তারা ব্যবস্থাপনা পরিচালককে তালাবন্দী করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এমডি মহোদয় জামিনুর রহমান স্যারে এবং এমডি স্যারের কারণে এই কিছু এসপিও পিও এরা দুর্নীতি করতে পারে না। যাদের এখনো স্থায়ী বয়স হয় নাই তারা এমডি মহোদয়কে অবরুদ্ধ করে তারা জোরপূর্বক 23 জনের স্বাক্ষর নিয়েছে। 8 থেকে 13 তারিখ পর্যন্ত অবৈধভাবে তাদের যে স্থায়ীকরণের স্যারকে জোরপূর্বকভাবে রুমের ভিতরে আটকে 47টা চিঠি তারা অবৈধভাবে স্বাক্ষর করেছেন। এ সময় প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের হটিয়ে দখল নেয় সারা দেশের কর্মীরা। ব্যবস্থাপনা পরিচালক বলেন, যারা এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই 40-50 জন এসপিও পিও ছাড়া ইচ অ্যান্ড এভরিবডি, ইভেন কি সিবিএর নেতারাও আমার ভক্ত। এই ব্যাংক একটা প্রবিধানমালায় চলে, এই প্রবিধানমালার মধ্যে সবাইকে শাস্তির আওতায় আনা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় পদ্ধতিতে পরিচালিত বাংলাদেশের ক্ষুদ্র ঋণ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক। দেশের 490টি উপজেলায় ব্যাংকটির 490টি শাখা আছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বুধবার স্থানীয় সরকার বিভাগে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। এদিকে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই খোঁজ ছিল না তাকসিমের। এরপর একদিনও নিজের দপ্তরে আসেননি তিনি। শোকাবহ 15ই আগস্ট আজ। 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে স্মরণ সভার। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিবসটিতে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলটির সহযোগী সংগঠনগুলোও ফুল দেয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এত বছর 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন ও সাধারণ ছুটি চলে আসলেও গত 13 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করে দেয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো আন্তনগর ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে পুরোপুরি চালু হলো রেল সেবা। সকল পরিষেবা চালু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে কমলাপুর রেল স্টেশন। ট্রেন সেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও চালু হয়নি আন্তনগর বুড়িমারি, সিরাজগঞ্জ, জামালপুর ও পারাবত এক্সপ্রেস। আগের সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রেল অঙ্গন। প্রায় 1 মাস আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকে নিয়ম মেনে সবকটি ট্রেনই ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। সকাল থেকে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন ঢাকা থেকে যাত্রা শুরু করে দুপুর থেকে। দীর্ঘদিন পর ট্রেন সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। আমরা আনন্দিত যে এতদিন আমাদের কষ্টে পথ চলতে হয়েছে, এখন সহজ হয়েছে। দ্রুত সময় যাওয়া যায়, এটা যানবাহন হিসেবে আমাদের শেষ ভরসা কি বলা যায়। আসা যাওয়ায় 6 ঘন্টার মতো জ্যামে ছিলাম বাসে, তো সেই দিক থেকে এটা অনেক আমাদের জন্য সময় সাশ্রয়ী। সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে আন্তনগর, বুড়িমারি, সিরাজগঞ্জ, জামালপুর ও পারাবত এক্সপ্রেস ট্রেনের চলাচল। তবে অচিরেই এসব ট্রেন লাইনে ফিরবে বলে জানিয়েছে রেল। নতুন পরিকল্পনায় যাত্রী সেবা বাড়িয়ে ঘুরে দাঁড়াবে রেল, এমন প্রত্যাশা যাত্রীদের। আমাদের প্রত্যাশা যে অতীতে যে দুর্নীতি হয়েছে অন্তত রেল খাতটা যাতে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পারে। অনলাইনে সুন্দর মতো টিকিট পাওয়া যায়, এই নতুন সরকারের কাছে আমাদের এটাই আহ্বান। ট্রেন যদি চলাচল হয় তাহলে আমাদের জনসাধারণ জনগণের জন্য অনেক উপকার। 27 দিনে শুধু যাত্রী পরিবহনে 100 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে জানিয়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার বলেন, বৃহস্পতিবার 38 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়। 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। আন্তনগর ট্রেনের টিকিট সমূহ ইতিমধ্যেই আমাদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। তবে ভারতের সিদ্ধান্তে এখনো বন্ধ রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী 3টি আন্তদেশীয় ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। একই অবস্থা অধিকাংশ উপজেলা ও ইউনিয়ন পরিষদেও। অচলাবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বেশিরভাগ কাউন্সিলর। এ সুযোগে 21টি কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। অনেক অফিসে অগ্নিসংযোগও করা হয়। জনপ্রতিনিধিরা আড়ালে চলে যাওয়ায় স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। মিলছে না কোনো নাগরিক সেবা। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদপত্র, ওয়াসিয়াতনামার মতো জরুরি সেবা নিতেও খালি হাতে ফিরতে হচ্ছে নগরবাসীকে। অনেক ডকুমেন্ট তারা পোড়ায় দিছে, আমাদের কম্পিউটারটা ভাঙচুর করছে। এটা যদি না পাই তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, আবার 1 বছর ওয়েট করতে হবে। শুধু নাগরিক সুবিধায় নয়, মেয়রের অনুপস্থিতিতে বন্ধ আছে সিটি কর্পোরেশনের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়ন কাজ। নাগরিক নেতারা বলছেন, সংকটকালীন সময়ে বিকল্প উপায়ে এসব সেবার ব্যবস্থা করা জরুরি। আইনগতভাবে তারা কিন্তু তাদের অবস্থানে বা পদে অধিষ্ঠ আছে। এখন যেটা আসতেছে না সেটা রাজনৈতিক কারণে। যেখানে সচিব আছে তাকে যতদিন পর্যন্ত না আসে দায়িত্বপ্রাপ্ত করতে হবে। অচলাবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত আসার ফলে যদি আসছে তাহলে আমরা এই যে সাময়িক যে সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে আমরা উত্তরণ হবে বলে আমি বিশ্বাস করি। খুলনা সিটি কর্পোরেশনের 31 জন কাউন্সিলর ও 10 জন নারী কাউন্সিলরের মধ্যে অফিস করছেন মাত্র 3 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নয় দিন পর ভারতের সঙ্গে বেনাপোল স্থলবন্দর দিয়ে স্বাভাবিক হলো পাসপোর্টধারী যাত্রী পারাপার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরায় আবারও অবাধে 2 দেশে যাতায়াত করতে পারছেন পাসপোর্টধারীরা।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় এবং পুলিশ কর্মবিরতিতে থাকায় 5 আগস্ট থেকে বন্ধ ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত। শুধুমাত্র জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু থাকায় এ কয়েকদিন তেমন একটা দেখা মেলেনি পাসপোর্টধারী যাত্রীদের। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় 9 দিন পর চালু হলো বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের ভিসায় পাসপোর্টধারী যাত্রী পারাপার। দেশের শান্তি শৃঙ্খলা এখন ফিরে আসবার কারণে এখন আমরা ভারতে যেতে পারছি। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে আমাদের নিরাপত্তা সহ সার্বিক কার্যক্রম আমরা তদারকি করছি এবং যাত্রী এরা যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন সে বিষয়ে আমরা মনিটরিং করছি। তবে সহিংসতার সঙ্গে জড়িতরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য কঠোর অবস্থানে বিজিবি ও পুলিশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী যাওয়া স্বাভাবিক হয়েছে। যাত্রীর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। বুধবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন ৩,৩২৪ জন পাসপোর্টধারী যাত্রী। সময় সংবাদ, বেনাপোল। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই গোটা দেশ নজিরবিহীনভাবে নারীদের মিছিলের সাক্ষী হল। রাত দখল শিরোনামের কর্মসূচি পালিত হয়েছে সম্প্রতি কলকাতার সরকারি হাসপাতালের নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চিকিৎসক হত্যার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই গভীর রাতে পশ্চিমবঙ্গের রাজপথে নারীরা কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল তারা। যাদবপুর একাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স্ট্রিট সহ উত্তর দক্ষিণ কলকাতা, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনও নারীরা নামেন মোমবাতি হাতে। স্বাধীনতার ৭৮ বছর পরও এখনো অব্দি আমাদের বেসিক রাইট টু লাইফ, বেসিক রাইট টু সিকিউরিটির জন্য আমাদেরকে লড়তে নেমতে পথে নামতে হচ্ছে। একটা মানুষ হয়ে যদি আমরা মেরুদণ্ডহীন হয়ে থাকি তাহলে তো সেটা কখনো একটা মানুষের বিবেকটা থাকবে না। এখনো আমরা প্রত্যেকটা স্টেপিং এ লাঞ্ছিত হই। আমরা চাইছি সকল মানুষের নিরাপত্তা। ব্যানার, প্ল্যাকার্ড হাতে জড়িতের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। অনেকেই আবার প্রশাসনের চরম গাফিলতির অভিযোগও তোলেন। 9 আগস্ট রাতে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা, ডাক দেন কর্মবিরতির। জড়িতকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই মধ্যে মামলার দায়িত্ব পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। একই দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ। এবং পলক, টুকু, সৈকত ডিবি হেফাজতে, আজই তোলা হবে আদালতে। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত দুদকের। এই ছিল দুপুরের সময়ের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।